আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা পানির মানদণ্ড ঠিক রাখার জন্য কোন পদার্থ কতটুকু বা কি কি লাগতেছে সব কিছু নিয়ে একটা আলোচনা করব। চলো সবার প্রথমে দেখি যে পানি কি। পানি অবশ্যই একটা প্রাকৃতিক সম্পদ, তাই না? এই যে প্রাকৃতিক সম্পদটা, এটা কিন্তু বিভিন্ন কারণে দূষিত হয়ে যাচ্ছে। তোমার কারণেও হইতে পারে, প্রাকৃতিক যে কোনো কারণেও হইতে পারে। তাহলে তোমার কারণে বলতে হচ্ছে, ধরো লঞ্চে করে জাহাজে করে তুমি একটা পিকনিক করতে যাচ্ছ, তুমি ওই পিকনিকে যা যা খাইলা সব দূষিত পদার্থ ওই নদীর পানিতে ফেলে দিলা, তাহলে নদীটা দূষিত হয়ে যাবে। অথবা তুমি ধরো তেল বোঝাইকারী জাহাজে কর্মরত আসো, তোমার অসাবধানতার কারণে তেলগুলো হচ্ছে নদীর পানিতে গিয়ে মিশে গেল, তাহলে এটা তোমার কারণেও হইতে পারে, অথবা প্রাকৃতিক অনেক কারণেও হইতে পারে। তোমার বন্যা, তারপর হচ্ছে যে কোনো ঝড় তুফানে আমরা জানি যে নদী মানে বন্যার কারণে মাটিগুলো ক্ষয়ে অন্য জায়গায় চলে যায়, এরকম বিভিন্ন কারণে হইতে পারে। তাহলে প্রাকৃতিক মানব সৃষ্ট বিভিন্ন কারণে আমাদের জলাশয়ের যে পানিগুলা এগুলো হচ্ছে তোমার দূষিত হয়ে যাচ্ছে। এখন এই জলাশয়ের ভিতরে তো অনেক ধরনের জীব বসবাস করে, তাই না? ওদের আশ্রয়স্থল শুধু যে মাছ এরকম না, বিভিন্ন নিম্ন শ্রেণীর যে ছোট ছোট পোকামাকড়ও থাকে, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, ওদেরও কিন্তু আশ্রয়স্থল। তাহলে আমাদের পানিটাকে মানে সুন্দর একটা পারফেক্ট বাসস্থানের জন্য, মানে জীবগুলোর জন্য বসবাসের জন্য পারফেক্ট একটা জলাশয় রাখার জন্য আমাদের কি কি মানদণ্ড মেনে চলতে হবে, চলো এই জায়গাটা আমরা দেখি। বর্ণ ও স্বাদ। পানির বর্ণ কীরকম? পানি হচ্ছে বর্ণহীন বিশুদ্ধ পানি, আবার গন্ধহীন এবং স্বাদহীন, কোনো গন্ধ নাই, কোনো স্বাদ নাই, কোনো বর্ণ নাই। তাই পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদের জন্য নদ নদী খালবিল ইত্যাদির পানি বর্ণহীন এবং স্বাদহীন হওয়াটাই উত্তম। তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা এই জায়গাটাই দেখবো যে বর্ণহীন আর স্বাদহীন গন্ধহীন কিনা। এরপরে তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি। তেজস্ক্রিয় পদার্থ কি করে? আমাদের দেহে ক্যান্সারের মতো কোষ সৃষ্টি করে। এখন আমাদের দেহে এই তেজস্ক্রিয় পদার্থটা আসতেছে কিভাবে? খাবারের মাধ্যমে। এই যে তোমার যে কোনো কলকারখানার বর্জ্য পদার্থ, যে কোনো তেজস্ক্রিয় পদার্থ যখন পানিতে মিশে যাচ্ছে, মানে যখন তারা পরিবেশে ওগুলা রিলিজ করে দিচ্ছে ওই বর্জ্য পদার্থগুলো, তখন এগুলা মাটির সাথে পানির সাথে যখন মিশে যাচ্ছে, মাছেরা ওই বর্জ্য পদার্থগুলো যখন খেয়ে ফেলতেছে, এই তেজস্ক্রিয় পদার্থগুলো মাছের দেহে রয়ে যাচ্ছে। তখন তুমি যখন মাছটাকে এনে খাদ্য হিসেবে খাচ্ছ, তখন এটা তোমার দেহেও চলে যায় এবং আমাদের ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হইতে পারে। তাহলে অবশ্যই এই তেজস্ক্রিয় পদার্থ পানিতে থাকা যাবে না, বা আমাদেরকে এই দিকে সচেতন হইতে হবে যাতে কোনো তেজস্ক্রিয় পদার্থ পানিতে না মিশে। এরপরে কি বলছে দেখো তো, ময়লা আবর্জনা। ময়লা আবর্জনা এটা তো বুঝাই যাচ্ছে যে তুমি যেখানে বসবাস করতেছো ওই বসবাসের জায়গায় তুমি কখনোই ময়লা আবর্জনা ফেলবা না। তাহলে মাছেরাও ওনার মানে তাদের যে বসবাসের জায়গা চাইবে না যে তাদের এই বসবাসের জায়গাটা হচ্ছে দূষিত থাকুক। তাহলে তোমার এটা দায়িত্ব যে জলাশয়ে বসবাসকারী জীবেদের একটা সুন্দর মানে বাসস্থান নিশ্চিত করার জন্য, যাতে তুমি ওদের ওই বাসস্থানের জায়গায় ময়লা না ফেলো। তারপরে কি আছে দেখো তো, দ্রবীভূত অক্সিজেন। পানিতে অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। যে কোনো জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। আমরা কি করি? প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন নেই, নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন বের করে দিই। তা সেরকমই পানিতে বসবাসকারী যে জীবরা, ওরাও এরকম অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। এখন ওদের কিন্তু আমাদের মতো ফুসফুস নাই, ওরা ফুলকার সাহায্যে এই কাজটা করে। ওরা কিভাবে করে? ফুলকার সাহায্যে এই কাজটা করে। তাহলে এই যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা দেখো, 1 লিটার পানিতে কমপক্ষে 5 মিলিগ্রাম অক্সিজেন থাকতে হবে। কারণ পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন যদি না থাকে ওই জীবরা কিন্তু বেঁচে থাকতে পারবে না। তাহলে 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম, এতটুকু মনে রাখা লাগবে। এরপরে আসো তাপমাত্রা। নির্দিষ্ট একটা তাপমাত্রা লাগে সব জীবেরই সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। অনেক বেশি তাপমাত্রায় কোনো কোনো জীব বেঁচে থাকতে পারবে না। আবার ধরো কোনো জীবের বেঁচে থাকার জন্য অনেক বেশি তাপই লাগে। ধরো ক্যাকটাস তো মরুভূমিতে হয়, তুমি ওকে এনে যদি শীতল পরিবেশে রেখে দাও, ও কখনো বেঁচে থাকতে পারবে? ওরকমই জলাশয়ের ক্ষেত্রেও ওখানে বসবাসকারী যে জীবেরা আছে তাদের ক্ষেত্রেও তাপমাত্রাটা স্বাভাবিক রাখা দরকার। স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে কি হবে? ওখানে জীবরা ঠিক মতো বসবাস করতে পারবে না। ওদের যে শারীরবৃত্তীয় প্রসেসগুলো, ওদের ধরো শক্তি উৎপন্ন করার প্রসেস অথবা ওদের যে রেচন প্রক্রিয়া, এগুলো কোনো কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে না। এরপরে আসো পিএইচ। পিএইচ কি? এটা হচ্ছে এরকম একটা মান যেটা দেখে তুমি বুঝতে পারো যে ওইখানে জলাশয়ের পানিটা অম্লীয় নাকি ক্ষারীয়। ধরো আমি একটা স্কেল আঁকি, একটা পিএইচ স্কেল, কেমন? এখানে হচ্ছে তোমার 14 পর্যন্ত হাইয়েস্ট রেঞ্জ আছে, এটার অর্ধেক হচ্ছে তোমার 7, তার মানে এই জায়গাটা হচ্ছে তোমার মাঝামাঝি একটা পয়েন্ট, এটা হচ্ছে নিউট্রাল। 7 যদি বলে, মানে পিএইচ মান যদি 7 হয়,
সেক্ষেত্রে ওই মানটা হচ্ছে তোমার নিউট্রাল, এটা কোনো অম্লও না অ্যাসিডও না, একদম মাঝামাঝি। 7 থেকে কম দিকে যদি তুমি আসতে থাকো, মানে 7 কম 6, 5, 4, তখন আমরা কি বলবো, এটাকে অম্লীয় বলবো। 7 কম হইলে এই জায়গাটা হচ্ছে অম্লীয়, মানে পিএইচ এর মান আমি যদি কখনো তোমাকে বলি যে 4, তখন তুমি বুঝবে এটা হচ্ছে অ্যাসিড বা অম্ল। 7 বেশি যদি হয়, 7 বেশি 6, 5, 8, 9, 10, 11, 12, 13, সেক্ষেত্রে কি হবে, এই জায়গাটা হচ্ছে ক্ষারীয় হবে। তাহলে এই পানির ভিতরেও তোমার পিএইচ আছে। পানিও কিন্তু উভধর্মী পদার্থ, কখনো কখনো সে অ্যাসিডীয় ভাব, মানে অ্যাসিডের মতো আচরণ করে, কখনো কখনো ক্ষারের মতো আচরণ করে। তাহলে পানি হচ্ছে একটা উভধর্মী পদার্থ। পানিতে আমরা যদি অ্যাসিড দেই, অ্যাসিডটা কি করবে, ওই জলীয় দ্রবণে প্রোটন আয়ন দান করবে। পানিতে যদি আমি ক্ষার দেই, ওটা জলীয় দ্রবণে OH আয়ন দান করবে। এখন অ্যাসিডের সাথে পানি ক্ষারের মতো আচরণ করে, ক্ষারের সাথে পানি অ্যাসিডের মতো আচরণ করে। তাহলে এই জায়গাটায় পানি উভধর্মী পদার্থ, যেখানে জলাশয়ের যে জীবগুলো আছে, মাছেদের শারীরিক বৃদ্ধির জন্য, ভিতরে যে ছোট ছোট পোকামাকড় আছে ওদের বেঁচে থাকার জন্য পিএইচ এর মানটা তোমার 6 থেকে 8 ভিতর থাকা লাগবে। এই যে 6 থেকে 8, মানে অনেক বেশি অম্লীয়ও না, অনেক বেশি ক্ষারীয়ও না, সুন্দর একটা রেঞ্জের ভিতর। 6 থেকে 8 মধ্যে যদি পিএইচ থাকে, তাহলে আমরা বুঝবো যে মানে এইখানের মাছগুলা তোমার সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে, এরকম আমরা বলতে পারি। এরপরে আসো লবণাক্ততা। কি বলছে, লবণাক্ততা। দেখো আমরা জানি যে সমুদ্রের পানি লবণাক্ত, আবার মিঠা পানি যেখানে, ওখানে হচ্ছে কোনো লবণ নাই। তাহলে কিছু কিছু মাছ লবণাক্ত পরিবেশে বেঁচে থাকতে পারে, আবার কেউ কেউ মিঠা পানিতে বসবাস করে। তাহলে লবণাক্ত যে মাছগুলা, দেখো ইলিশ মাছ, যে ইলিশ মাছ কিন্তু তোমার সমুদ্রের পানিতে থাকে, কিন্তু ডিম পাড়ার সময় হলে কি হয়, মিঠা পানিতে চলে আসে না। কেন চলে আসে, কারণ লবণাক্ত পানিতে যখন সে ডিম পারবে, ওর যে পোনা মাছগুলা বের হবে, মাছগুলা কিন্তু ওই পানিতে বেঁচে থাকতে পারবে না। মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য, মানে পোনা মাছগুলার স্বাভাবিক বৃদ্ধির জন্য, অথবা ডিম যাতে নষ্ট না হয়ে যায়, এই জন্য ও কি করে, মিঠা পানিতে চলে আসে। মিঠা পানিতে আসলে সে সুন্দরভাবে তার ওই যে ডিম থেকে মানে বাবু মাছগুলা হইতে পারে। তাহলে এই লবণাক্ত পরিবেশে ইলিশ মাছ কিন্তু আবার তোমার বংশবৃদ্ধি করতে পারতেছে না। কিন্তু আরো অনেক মাছ আছে যারা লবণাক্ত পরিবেশেই হচ্ছে তোমার ডিম পারে, ওখানেই হচ্ছে ওদের বাবু মাছগুলা হয়। তাহলে এই যে লবণাক্ততা, এটা নির্ভর করতেছে না যে পানিতে বসবাসকারী জীবেরা মিঠা পানিতে মানে সার্ভাইভ করতে পারবে নাকি হচ্ছে তোমার লবণাক্ত পরিবেশ লাগবে, এরকম। এটা হচ্ছে একটা মানদণ্ড আমরা বলতে পারি, মানে ওই জলজ জীবেদের ক্ষেত্রে। এরপরে আসো পরিস্রাবণ, একটা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা পানি এরকম ভাবে বিশুদ্ধ করতে পারি যেখানে তোমার অদ্রবণীয় ময়লাগুলা মানে মিশ্রিত থাকবে। তরল কঠিন বর্জ্য, কি বলবো আমরা এটাকে, কঠিন বর্জ্য তরলের ভিতর মিশ্রিত থাকবে। এখন আরেকটা দিক খেয়াল রাখা লাগবে, এই কঠিন পদার্থটা অবশ্যই পানিতে দ্রবীভূত হইতে পারবে না, অদ্রবণীয় হইতে হবে। যেমন ধরো আমি 1 গ্লাস পানি নিলাম, ওখানে 1 চামচ চিনি দিয়ে একটা দ্রবণ তৈরি করলাম। তুমি এখন এই স্বচ্ছ কাচের গ্লাসের ভিতর তাকাইলে কোথাও চিনির অণুগুলা খুঁজে পাবা না। কিন্তু আরেকটা গ্লাসে, আমি স্বচ্ছ একটা কাচের গ্লাসে 1 চামচ বালু নিয়ে ওটাকে মিক্স করে দিলাম। এখন ওই বালুটা কিন্তু কিছুক্ষণ পরে মাটি মানে পানির নিচে হচ্ছে তলানি জমে থাকবে, তখন তুমি খুব সহজেই কিন্তু বালুগুলাকে খুঁজে বের করতে পারবে, মানে আলাদা করতে পারবা। এরকম যে অদ্রবণীয় পদার্থগুলো আছে, ওগুলো আমরা পরিস্রাবণ পদ্ধতিতে পৃথক করতে পারি। ধরো তুমি পাতলা একটা সুতার কাপড় নিলা, ওই কাপড়ের উপরে কি করলা, ওই ময়লা ঘোলা পানিগুলাকে ফেললা। সেক্ষেত্রে কাপড়ের উপরে দেখবা কাদা পদার্থ অথবা মানে কি বলে ময়লা পদার্থগুলো ওখানে জমা হচ্ছে। তাহলে এই পদ্ধতিটা, যেখানে আমরা ঘোলা পানি থেকে কঠিন বর্জ্যগুলো আলাদা করতে পারি, এটাই হচ্ছে আমার পরিস্রাবণ পদ্ধতি। এরপরে আসো ক্লোরিনেশন। না, এরপরে দেখো কি বলছে, ক্লোরিনেশন। নামটা শুনলেই বোঝা যায় এখানে কি হবে, ক্লোরিন ব্যবহৃত হবে। কোনো একটা পানি বিশুদ্ধ করার জন্য আমরা ওখানে ক্লোরিন মিশ্রিত করব। এখন ক্লোরিন তুমি চাইলে মানে শুধু ক্লোরিনও ব্যবহার করতে পারো, এই যে দেখো ক্লোরিন গ্যাস, এখানে শুধু ক্লোরিনই আছে। এছাড়াও তুমি অন্য কোনো রাসায়নিক পদার্থও ব্যবহার করতে পারো যেখানে ভিতরে ক্লোরিন যৌগটার সাথে মানে বিক্রিয়া করে আসে। যেমন দেখো ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের ভিতর কিন্তু আমরা ক্লোরিনের উপস্থিতি দেখতে পাই। তাহলে যে কোনো দূষিত পানিকে আমরা ক্লোরিন ব্যবহার করে বিশুদ্ধ করতে পারতেছি বা জীবাণুমুক্ত করতে পারতেছি। ক্লোরিন কিন্তু জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, মানে পানির ভিতরে থাকা যে কোনো রোগ ব্যাধি, যেটা আমরা পানিবাহিত রোগের মাধ্যমে দেখতে পাই যে রোগ ব্যাধি চলে আসে আমাদের দেহে, ওইগুলোকে ধ্বংস করতে এই ক্লোরিন ব্যবহৃত হয়। এরপরে কি বলছে দেখো তো, আমাদের দেশে বন্যার সময় পানি বিশুদ্ধ করার জন্য যে ট্যাবলেটগুলো আমরা ব্যবহার করি, রাসায়নিক ট্যাবলেট, ওই ট্যাবলেটের ভিতর তোমার এইগুলাই থাকে। এই যে সোডিয়াম হাইপোক্লোরাইড, এখানে ভিতরে দেখো ক্লোরিন আছে। তারপর ক্লোরিন ছাড়াও
ওজোন গ্যাস দিয়ে অথবা অতিবেগুনি রশ্মি দিয়ে হচ্ছে পানিতে থাকা রোগ জীবাণু ধ্বংস করা যায়। ওজোন গ্যাস কি? ওজোন হচ্ছে ওখানে শুধু অক্সিজেন থাকে, মানে আমরা কোনো জায়গায় জোন বলি না, যেখানে মানে কোনো একটা স্তর যেখানে হচ্ছে ওজোন মানে অক্সিজেনের জোন। তারপরে ইউভি, অতিবেগুনি বলতে হচ্ছে তোমার ইউভি রশ্মিটা, যেটা হচ্ছে আমার সূর্যের আলোতে থাকে। এরপরে দেখো স্ফুটন। স্ফুটন মানে কি? যে তাপমাত্রায় পানি হচ্ছে ফুটতে শুরু করবে। আমরা পানির তিনটা অবস্থা দেখতে পাই না, কঠিন, তরল আর বায়বীয়। যেখানে মানে যেই বায়ুমণ্ডলীয় চাপে এবং তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে, মানে তুমি যদি একটা পাত্রে করে পানি নাও, পানিটা যদি মানে তাপ দিতে থাকো, তখন কি দেখবা কিছুক্ষণ পরে এটা হচ্ছে বাষ্পে পরিণত হওয়া শুরু করে দিছে। বাষ্পে যখন পরিণত হবে মানে ধোঁয়া ওঠা শুরু করবে, তখন ওই তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটনাঙ্ক। আর যেই ধর্মটা দেখাচ্ছে ধর্মটা হচ্ছে স্ফুটন। আমরা পানিকে ফুটানোর জন্য দেখো 15 থেকে 20 মিনিট যদি তুমি তাপ দিতে থাকো, তখন সেই পানি দেখবা হচ্ছে তোমার বাষ্পে পরিণত হওয়া শুরু করে এবং জীবাণুমুক্ত হয়ে যায়। 15 থেকে 20 মিনিট ফুটালেই কিন্তু পানি জীবাণুমুক্ত হয়ে যায়। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলবো হচ্ছে স্ফুটন। এরপরে দেখো পাতন। পাতন হচ্ছে তোমার পানি পরিশুদ্ধ করার সবচেয়ে 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 এফেক্টিভ একটা পদ্ধতি। এখানে আমরা কি করব, ধরো একটা পাত্রে আমি পানি নিলাম, ওই পানিটাকে হচ্ছে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার কারণে পানি বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে, বাষ্পটা উড়ে চলে যাবে দেখে আমি একটা কাঁচের পাত্র এখানে দিয়ে দিলাম, বাষ্পটা এখানে এসে থামবে এবং এখানে আমরা কি করব, বরফ দিয়ে দিব। এই বরফের কারণে এই জায়গার অংশটা শীতল হয়ে যাবে, শীতল বাষ্পগুলা এখানে হচ্ছে তোমার পানি কণায় পরিণত হইল। তাহলে এই যে দেখো আমি পানিগুলা পাইলাম, এগুলোই হচ্ছে আমার পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার। এখন এখানে আমি প্রথমে তাপ দিচ্ছি, বাষ্পায়ন ঘটতেছে আর ঘনীভবন ঘটতেছে। কি করলাম, প্রথমে বাষ্প করলাম, এরপরে ওই বাষ্পকে আবার ঘন করে ফেললাম। ঘন করার পদ্ধতি থেকে বলে হচ্ছে তোমার ঘনীভবন। তাহলে এই জায়গাটায় দেখো তো, এই ঘনীভবনের ফলে যে পানি বিন্দুগুলো আমি পাইলাম, এগুলো হচ্ছে তোমার সবচেয়ে পরিষ্কার পানি বিন্দু, যেগুলা আমরা ঔষধ শিল্পে ব্যবহার করি, তারপর কেমিস্ট্রি ল্যাবে বা পরীক্ষা নিরীক্ষার কাজে এই কাজটা আমরা করি, মানে পাতিত পানি ব্যবহার করি। তাহলে ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি, এটা হচ্ছে আমার কি বললাম, মানে এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ একটা পদ্ধতি। তাহলে এইখানে আমরা কি কি করলাম, পাতন, স্ফুটন, ক্লোরিনেশন, এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা পানি পরিষ্কার রাখতে পারি, কতটুকু পিএইচ এর ভিতরে রাখতে পারি, এগুলো সব হচ্ছে আমার পানির মানদণ্ড, মানে কতটুকুর ভিতরে থাকলে একজন ব্যক্তির ক্ষেত্রে বা ওইখানে পানিতে বসবাসকারী জীবদের ক্ষেত্রে এটা তোমার হচ্ছে মানে সুবিধাজনক হবে। এটা আমরা এইখানে আলোচনা থেকে বুঝতে পারছি। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।